এই অভ্যুত্থানের প্রেক্ষাপট স্ক্রিপ্ট রাইটার হচ্ছে শেখ হাসিনা। হ্যাঁ, ধরেন এটা যদি ওই 4 জুলাই ওই দিন কিন্তু সংসদে ওইটা 18-র পরিপত্রটা আবার পুনর্বহাল করার কথা ছিল, কিন্তু ওইটাকে যেটা স্টে করে দেয়া হয়, মানে দীর্ঘায়িত করার একটা প্রসেস আর কি, তো সেই জায়গা থেকে পিছালো। আবার চায়না থেকে আসার পরে ওই যে কথাটা, মানে রাজাকারের নাতিপুতিরা কি পাবে, তো এটার মধ্য দিয়ে একটা যে গণফ্রেমিং করা হলো, তার যে তীব্র প্রতিহিংসা পরায়ণ যে মনোভাব, এবং সেই সব তার পরিবারের সব বাকি সব কিছুকে সে 2 টাকারও গুনে না, এই যে একটা মনোভাব, এটার একটা বহিঃপ্রকাশ ঘটলো, সবাই এটাকে নিল। এবং এর পরবর্তীতে দেখেন 16 তারিখে মানে একটা যৌক্তিক কোটা সংস্কার আন্দোলন, পুলিশকে এই অর্ডার দেওয়া ছাড়া তো পুলিশ কোনোদিন এই কাজটা করবে না। 2 হাত প্রসারিত করে আবু সাইদ দাঁড়িয়ে আছে, তাকে গুলি করা হলো, মারা গেল, 6 জন মারা গেল। এবং এটা 18, 19, 20 জুলাইয়ে আমরা এখন এটার হিসাব দেখি, আমি যখন জুলাই ফাউন্ডেশন ছিলাম আমি সেখানেও দেখেছি, মানে যদি আমাদের শহীদের সংখ্যা 1000-এর অধিক হয়, এর মধ্যে অর্ধেকই হচ্ছে ওই 3-4 দিনে, কিন্তু তখন মিডিয়াতে এসেছিল 50 জন 60 জন সব মিলে ওই কয়েকদিনে। তো এমনকি ওই যেখানে গণকবর হয়েছে সেখানে 125টা লাশ একসাথে পাওয়া গেল। তার মানে দেখেন কিভাবে লাশগুলোকে স্তূপ আকারে পর্যন্ত এভাবে কবর দিয়ে দেওয়া হয়েছে। দ্বিতীয় যে প্রশ্ন করেছিলাম যে প্রভাবশালী কোনো দেশ, না এরকম কোনো কিছুই না, আসলে এখন অনেক কিছু বানানো হয়। এবং আমরা এইটুকু বলতে পারি, এখানে আমরা যারা ছিলাম সমন্বয়ক হিসেবে দেখেছিলেন, তার বাইরে পরামর্শে মাঝে মাঝে মাহফুজ ভাই থেকে শুরু করে আক্তার ভাই, এখানে একটা সার্কেল আমাদের পরামর্শের জায়গা ছিল। কমিউনিকেশন, ছাত্রদল, বিএনপি, শিবির, জামায়াত, তাদের সাথেও একটা কমিউনিকেশন ছিল। স্পেশালি হচ্ছে শিবিরের সাথে একটা কমিউনিকেশন ছিল, ছাত্র দলের সাথে ছিল, অন্যান্য বামপন্থী যারা ছাত্র সংগঠন যারা আমাদের সাথে অ্যাক্টিভলি ছিল তাদের সাথে কমিউনিকেশন ছিল, সিভিল সোসাইটির সাথে ছিল। এটার মধ্যে তারপরে আন্দোলনটি পুরোপুরিভাবেই হচ্ছে ছাত্রদের আন্দোলন ছিল, যেটি আসলে এবং গণ আন্দোলনের রূপ নিয়েছিল। এখানে কোনো প্রভাবশালী দেশ বা কারোর সাথে কোনো সম্পৃক্ততা ছিল না। আমি একটু জানতে চাই যে এই যে আন্দোলনটা, সেই আন্দোলনটা কিভাবে আসলে সরকার পতনের আন্দোলনের দিকে গেল এবং কখন আসলে সরকার পতনের আন্দোলনের দিকে গেল, একটু সংক্ষেপে। হ্যাঁ, আমার কাছে মনে হয় এটা 14 জুলাই থেকে শুরু হয়েছে। 14 জুলাই রাতে যেদিন শেখ হাসিনা ওই রাজাকারের নাতিপুতিরা হিসেবে সবাইকে গণফ্রেমিং করলো, যেই ফ্রেমিংয়ের মধ্য দিয়ে তারা বিগত 16-17 বছর অনেক নিরীহ নিরপরাধ মানুষকে নির্যাতন করেছে, গুম খুন হত্যাযজ্ঞ করে গড়ে তুলেছে, ওইটা দিয়ে শুরু হলো। এরপরে আপনি দেখবেন তারপরের দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে, স্পেশালি আমাদের বোনদেরকে যেভাবে ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগের সন্ত্রাসী ক্যাডাররা এসে নির্বিচারে পেটালো, রক্তাক্ত করলো, এটা কিন্তু শুধু বাংলাদেশ না, পুরো পৃথিবীর মানুষদেরকে এটা নাড়া ফেলে দিয়েছিল। 15 জুলাই যখন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এইভাবে মারা হলো, এবং এরপরে আমাদের ক্যাম্পাস ছাড়া করা হলো, গায়েবানা জানাজার সময় আমাদেরকে সেদিনও আমাদের উপরে সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল, গুলি করা হলো, সব কিছুই। এবং এরপরে 16 জুলাই আপনি দেখেন, 16 জুলাইয়ে আবু সাইদকে যখন হত্যা করা হলো, এটা আরেকটা স্টেপে গেল, এবং ওই দিন 6 জনকে গুলি করে হত্যা করা হয়। হ্যাঁ, তো এরপরে আপনি দেখেন আমাদেরকে ক্যাম্পাস ছাড়া করা হলো 17 তারিখে। 18 জুলাইয়ে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে আমাদের ভাই বোনেরা, স্কুল কলেজ মাদ্রাসার ভাই বোনেরা রাস্তায় নামলো, তাদেরকে নির্বিচারে গুলি করা হলো। তারা তো কোনো পলিটিক্যাল এজেন্ডা নিয়ে নামে নাই, তারা কেন তাদের ভাইদেরকে গুলি করা হলো, রক্তাক্ত করা হলো, এই জন্য নেমেছিল। তার মানে কখন আসলে বুঝেছিলেন যে এই আন্দোলনটি আর কোটা আন্দোলনে নেই, এটা সরকার পতনের আন্দোলনের দিকে যাচ্ছে, কখন আসলে বুঝেছিলেন? এটা আবু সাইদকে হত্যার মধ্য দিয়ে এটা পরের ধাপে ঢুকে গিয়েছে এবং পরের ধাপে প্রবেশ করেছে। এবং 18 জুলাই স্পেশালি আমি ওটাকে মনে করি যে ওটা আমাদের রেজিস্ট্যান্স ডে, আসলে এটা হচ্ছে ঘুরে দাঁড়ানোর দিন। 18 জুলাই যেটা নেতৃত্ব দিয়েছে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, এবং এটাকে আমি অভ্যুত্থানের বা এই 36 দিনের 36 জুলাইয়ের দ্বিতীয় অধ্যায় মনে করি। টার্নিং পয়েন্ট একাধিক ছিল। প্রথম টার্নিং পয়েন্ট সেটি আপনার সাথে কথোপকথন যতটুকু বোঝা গেল, প্রথম যখন তৎকালীন সরকার প্রধান তিনি যখন বলেছিলেন যে 14 জুলাই রাজাকার, যে ওয়ার্ডটা ইউজ করেছিলেন, এরপর থেকে আন্দোলনটার গতি পুরোপুরিভাবে চেঞ্জ হয়ে যায়। 16 জুলাই যখন আসলে আবু সাইদের 2 হাত প্রসারিত ছবি এবং তাকে অ্যাটাক করা হচ্ছে, সেটি একটি টার্নিং পয়েন্ট। 15 তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নারীদের উপরে যে অতর্কিত ছাত্র, এবং সেটা গ্রাফিতিও ছিল, তনু বোধহয় মেয়েটির নাম, তন্নি, হ্যাঁ, সেটা গ্রাফিতিও ছিল, সেই জিনিসটা হচ্ছে একাধিক। আমি এই বিষয়টি, জুলাই বিষয়টি শেষ করব শুধু একটি প্রশ্ন দিয়ে। আপনি যদি আমাকে একটু বলেন যে আপনাদেরকে যখন মানে ডিবি অফিসে নিয়ে যাওয়া হলো, তখন আপনি একটি সাংকেতিক ওয়ার্ড ইউজ করছিলেন, হয়তোবা
আপনার চোখেও পড়েছে এবং অনেকবার হয়তো সেই প্রশ্নের সম্মুখীন হতে হতে হয়েছে যে পা দিয়ে আপনি সাংকেতিক ওয়ার্ডে হয়তোবা বোঝাতে চাচ্ছিলেন, সেই বিষয়টি নিয়ে একটু বলবেন যে আসলে কি বোঝাতে চাচ্ছিলেন, এবং দ্বিতীয়ত যেটি বলবেন যে আসলে সেখানে কি ধরনের আপ্যায়ন আপনাদেরকে করা হলো। ভাতের হোটেল থেকে শুরু করে আমরা যেরকমভাবে বলি, এবং ভাত খেতেও আসলে আপনাদেরকে দেখেছিলাম, ভাত বেড়ে দিতেও দেখেছিলাম, আসলে কি হয়েছিল? না, ওটা টোটালি অ্যাকচুয়ালি হচ্ছে মানে স্ক্রিপ্টেড। ওইটা কেমন ছিল, ধরেন আমাদেরকে ওখানে ডাকা হলো, বলাও হয়নি যে এই কারণে ডাকা হচ্ছে, ডাকা হলো। আমরা যাওয়ার আগে ওখানে খাবার টাবার রেডি করা ওইখানে, এবং ওই বিভিন্ন জোনের ডিবি যার ডিসি ছিলেন তারা হচ্ছে ক্যামেরা ধরে আছে, মানে তারা একজন ক্যামেরাম্যান হিসেবে কাজ করতেছে। খুবই অদ্ভুত, আমাদের ফোনগুলো নিয়ে নেওয়া হলো। তো এবং হচ্ছে ওইখানে আমরা খাবো না, তারপরও ডিবি হারুনি ভাই বলছে তোমরা তো আমার ক্যাম্পাসের ছোট ভাই, তোমরা খাও, তোমরা না খেলে তোমাদের ভাবি মন খারাপ করবে। তো এই রকম ধরনের খুবই ননসেন্স এবং ফালতু কথাবার্তা, মানে যেভাবে হচ্ছে সে ছ্যাঁচড়দেরকে ডিল করে, আমাদেরকেও একই প্রসেসে ডিল করতে চাচ্ছিল। এবং আমাদের কাছে মনে হয়েছিল যে এত কোয়ালিটিলেস একটা মানুষ কিভাবে ডিবি চিফ হইতে পারে। কারণ এর আগে আমাদের সাথে এনএসআই কথা বলছে, ডিজিএফআই কথা বলছে, তাদের একটা মান ছিল, মানে ডিবির যে অবস্থা ছিল তখন আর কি কোনো, হ্যাঁ। এবং ওইটা তো বাধ্য করে নেওয়া হচ্ছিল, মানে যেটা হলো নাহিদ, আমি যখন আমাকে নেওয়া হলো তখন দেখি ভিতরে নাহিদ ডিবি চিফ আছে হারুন, সে হচ্ছে নাহিদকে একটা কাগজ দিছে, নাহিদ আমাকে কাগজটা দিয়ে বলতেছে এটা পড়তে, বলতেছে এটা পড়তে হবে, মানে ওই যে আন্দোলন কর্মসূচি উইথড্র করে নিলাম। আমি বললাম তুমি এটা পড়বা, বলে আগে এখান থেকে বের হই। নাহিদ আমাকে এভাবে বললো কানে কানে। তো এরপরে হাসনাত আসলো, আসিফ আসলো, বাকের আসলো, নুসরাত আসলো, 6 জন বসলাম। তো এর পরবর্তীতে যেটা হলো, নাহিদের তো পায়ে প্রচণ্ড আহত ছিল, ব্যথা ছিল, ও লুঙ্গি পরেছিল। তো পরবর্তীতে ওই টেবিল দেওয়া হইলো, তো নাহিদের লুঙ্গিটা দেখা যাচ্ছিল তাদের ক্যামেরায়। পরে বললো যে একটা পেপার দেন, ওই পেপার দিয়েছিল লুঙ্গি ঢাকার জন্য। তো ওদের এতটাই কমন সেন্স কম, পেপার দেওয়ার পরেও যদি লুঙ্গিটা দেখা যায় তাহলে তো পেপারেরও দরকার নেই, লুঙ্গি কাজ তো হইতেছে না, তাহলে অন্য কিছু দিতে পারতো বা না দিতে পারতো। তো ওইটা দিল, পড়তে বললো, আমরা সবাই সাইন করলাম, যেহেতু আগে কথা ছিল যে আমরা এখান থেকে বের হই, আগে পড়লো। এবং ওইটা আমাদের মনে হচ্ছিল আর কি, যেহেতু প্রথম দিন আমরা এই নাটকটা দেখেছি, খাবারের ওইখানে এটা করা হয়েছে, আমরা শিওর ছিলাম ওই যে ডিবি ডিসিরা যে ভিডিও করতেছে এটা একটু পরে মিডিয়াতে ছাড়া হবে। তো আমরা কীভাবে যে আমরা যে স্বেচ্ছা এটা করতেছি না, আমরা যে আনকমফোর্টেবল, আমাদেরকে যে গুলির মুখে এটা করানো হচ্ছে, কারণ প্রত্যেকেই তো আর্মড, সবার সাথেই তো আছে, এবং ওই 2-1 জন এরকম করে, এখান থেকে বের করে টেবিলের উপরে রাখে, মানে এটা একটু ভয় দেখানোর জন্য আর কি। হ্যাঁ, গান বের করে টেবিলের উপর রাখে, একটু টিয়া করে। কেউ বলে যে শর্ট গান, আমাদের কাছে ভালো ভালো কিছু শর্ট গান আসছে, এটা এরকম যে একটা গুলি করলে 1 জন থেকে ঢুকে 5 জন বের হয়ে যেতে পারবে, মানে 5 জন একসাথে করে ফেলতে পারে, এরকম গল্প করে আর কি। কিন্তু আমরা তো বুঝতেছি তারা আমাদেরকে মেন্টালি আমাদেরকে ডিমোরালাইজড করার এই চেষ্টা করতেছে। তো আমাদের এটা মানে হ্যাঁ, তো আমরা হাতে বলেন পায়ে বলেন, এটা হচ্ছে মানে আমাদের সাবকনশিয়াস মাইন্ডে এটা বোঝানো যে আমরা আসলে ইজি না, আমরা নর্মাল না। আমরা এতক্ষণ পর্যন্ত জুলাই নিয়ে কথা বললাম, যেহেতু জুলাই মাস শুরু হয়েছে।